ইনফরমেটিক্সে, আচ্ছা, এই বায়োইনফরমেটিক্সে রোজই নতুন নতুন চেঞ্জেস আসছে। তার কারণ একটাই, কারণটা হচ্ছে যে যত দিন যাচ্ছে তত আমাদের লিটারেচার ইনফরমেশনটা অনেক বেড়ে যাচ্ছে। যেমন এই কোভিড-19 রিলেটেড যদি কেউ কোনো কাজ করতে চায়, এখন এই মুহূর্তে ধর কোভিড-19 রিলেটেড কেউ কোনো কাজ করতে চায়, তাহলে কোভিড-19 এর জিনোমটা জানতে হবে তাকে। তাহলে সেই জিনোমটা তাকে কোথায় পাবে? সে বায়োলজিক্যাল ডেটাবেসে তাকে সার্চ করতে হবে, ঠিক আছে? বা কোথাও কোনো মডিফিকেশন হয়েছে কেউ যদি রিপোর্ট করতে চায়, হ্যাঁ, যে একটা মিউট্যান্ট ভ্যারাইটি পাওয়া গেল, আফ্রিকান মিউট্যান্ট, হোয়াটএভার, যেখানে একটা নতুন মিউট্যান্ট ভ্যারাইটি কেউ পেলো, তার যে জিনোমের চেঞ্জগুলো হয়েছে সেগুলো যদি কেউ রেকর্ড করতে চায়, সেটা কোথায় যাবে? সেটা বায়োলজিক্যাল ডেটাবেসের মধ্যে এন্ট্রি করতে হবে, কেমন? তা এই বায়োলজিক্যাল ডেটাবেস এবং অ্যাসোসিয়েটেড এই যে তোর বায়ো ইনফরমেটিক্স, এন্টায়ার বায়ো ইনফরমেটিক্স, এইটা নিয়ে ভবিষ্যতের গবেষণা অনেকটা এইটা ওরিয়েন্টেড হবে। ভবিষ্যতে যত ধর বায়োমেডিক্যাল রিসার্চ, বিশেষ করে বায়োমেডিক্যাল রিসার্চ ভবিষ্যতে যত হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওই সৃঞ্জয়ের ওই যে ট্যাক্সোনমিক কাজকর্ম, হ্যাঁ, এই ইভেন বিহেভিয়ারাল কাজকর্ম, এগুলো সব কিছুর সঙ্গে কিন্তু বায়ো ইনফরমেটিক্সটা জড়িয়ে যাবে। ফলে বায়ো ইনফরমেটিক্সকে বাদ দিয়ে কিছু করা যাবে না। একটা সময় আসবে যখন বায়ো ইনফরমেটিক্সের হেল্প সব কিছুতে নিতে হবে। তো সেই জন্য কি হচ্ছে, এই বায়ো ইনফরমেটিক্সের একদম বেসিক যেটা জায়গা, ডেটাবেসটা কি না, ওটা একটা রিপোজিটরি অফ ইনফরমেশন। যত ইনফরমেশন বায়ো ইনফরমেটিক্সের কাজেতে এখনো পর্যন্ত পাওয়া গেছে সব ডেটাবেসের মধ্যে স্টোর করা রয়েছে। তা এই ডেটাবেসটাকে এখন বলা হচ্ছে যে বায়োলজিক্যাল ডেটাবেস। অ্যাকচুয়ালি এই মার্গারেট ডেহফ বলে একজন বৈজ্ঞানিক, মহিলা সায়েন্টিস্ট, উনি জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে কাজ করতেন, এবং ন্যাশনাল বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন, এনবিআরএফ, এটা পরে তৈরি হলো, এই এনবিআরএফ এ উনি চিফ সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেন অনেকদিন। তো ওনার মাথাতে প্রথম আসে যে এই যে এত যে তোমার জেনেটিক ইনফরমেশন, বিভিন্ন অর্গানিজমের জিনোম, হ্যাঁ, তার জিনোমের সিকোয়েন্স বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোক জিনোমের সিকোয়েন্স বিভিন্ন সময়ে বার করছে, বিভিন্ন এক্সপেরিমেন্টের পার্ট হিসেবে জিনোমের সিকোয়েন্স বার করছে, বা একটা পার্টিকুলার প্রোটিন তার পার্শিয়াল সিকোয়েন্স বের করছে, হ্যাঁ। তা এই সমস্ত ইনফরমেশন গুলোকে স্টোর করতে গেলে একটা সিস্টেম্যাটিক প্রসিডিওরের প্রয়োজন আছে। সেই সিস্টেম্যাটিক প্রসিডিওরটাই উনি এনসিবিআই এর হেল্পে, ন্যাশনাল সেন্টার ফর বায়োইনফরমেটিক্স, হ্যাঁ, এদের হেল্পে বা এদের তত্ত্বাবধানে বায়োলজিক্যাল ডেটাবেস তৈরি করলেন। তা একই সঙ্গে তিনটে বায়োলজিক্যাল ডেটাবেস একসঙ্গে কাজ করে এখন বর্তমানে। তো মার্গারেট ডেহফের কথাটা একদম শুরুতে কেন বলছি না, তিনি ওয়ান লেটার কোড ফর অ্যামিনো অ্যাসিডস, যেটা আমরা ব্যবহার করে থাকি প্রোটিন সিকোয়েন্স, যখনই তোমরা রিড করবে, যখন যে কোনো কাজে প্রোটিন সিকোয়েন্স রিড করতে গেলে দেখবে যে সেখানে বড় বড় করে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ফিনাইলানিন, আর্জিনিন, এইসব বড় বড় করে কিন্তু লেখা নেই, তার বদলে সিঙ্গেল লেটার কোড দিয়ে সিকোয়েন্সটা লেখা রয়েছে। এক একটা অ্যামিনো অ্যাসিড মানে এক একটা লেটার, হ্যাঁ। তো এই যে সিঙ্গেল লেটার কোড, এই সিঙ্গেল লেটার কোডটা মার্গারেট ডেহফ তৈরি করেছিলেন, এবং এই সিঙ্গেল লেটার কোডের মাধ্যমে অত প্রোটিন সিকোয়েন্স যে স্টোর করা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত এই সিঙ্গেল লেটার কোডের মাধ্যমেই হয়ে থাকে। একটা ধরো জিনকে কমপ্লিট সিকোয়েন্স করে ফেলা হয়েছে, তাহলে সেই জিনটা যে প্রোটিনটাকে এক্সপ্রেস করবে সেই প্রোটিনটার সিকোয়েন্স ডিরাইভ করা কোনো ব্যাপার না, কারণ কোন কোডনের জন্য কোন অ্যামিনো অ্যাসিড আসবে সেটা তো অলরেডি নোন। তাহলে সেখান থেকে প্রোটিন সিকোয়েন্স ডিরাইভ করা যেতে পারে। অথবা ধরো প্রোটিন সিকোয়েন্সকেও হয়তো তোমার এডম্যান ডিগ্রেডেশন পদ্ধতিতে প্রোটিন সিকোয়েন্স করলো,
সে ফর এক্সাম্পল এন টার্মিনাল থেকে 25খানা অ্যামিনো অ্যাসিড অব্দি প্রোটিন সিকোয়েন্স করলো, তার মানে এন টার্মিনাল 25 রেসিডিউস জানা গেছে, বাকিটা প্রেডিক্ট করতে হবে। এইসব নানা ধরনের কাজ বায়োইনফরমেটিক্সে হয়ে থাকে। কিন্তু এই বায়োইনফরমেটিক্সের কাজের যেটা একদম বেসিক সোর্স অফ ইনফরমেশন, ইনফরমেটিক্সের যেটা সোর্স অফ ইনফরমেশন, সেই সোর্স অফ ইনফরমেশনটাই হলো বায়োলজিক্যাল ডেটাবেস। কেমন? তা এই বায়োলজিক্যাল ডেটাবেস এটা তাহলে প্রয়োজনটা কেন হলো আমি বললাম যে 1995 সালে যখন প্রথম কমপ্লিট জিনোম সিকোয়েন্সিং হলো একটা ব্যাকটেরিয়ার, তার নাম হলো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, এটা প্রথম সিকোয়েন্সিং হলো। তারপর যখন আস্তে আস্তে এবার এই সিকোয়েন্সটা তাহলে কোথায় রাখবে? বায়োলজিক্যাল ডেটাবেসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে বিভিন্ন অর্গানিজমের সমস্ত ডিএনএ গুলো সিকোয়েন্সিং হচ্ছে, ঠিক আছে। তাই কি বলছে না, ওভার 3 লাখ ডিফারেন্ট স্পিসিস অফ অর্গানিজম, সেখান থেকে আমার এতগুলো জিনোম সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্স ডেটা ওখানে আপাতত স্টোর করা আছে। আচ্ছা, ডিএনএ সিকোয়েন্সিং এর জন্য এখনো পর্যন্ত তাহলে দুটো মেথড ব্যবহার করা হয়ে থাকে, একটা হচ্ছে স্যাঙ্গার সিকোয়েন্সিং আর একটা হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। এটা 2005 সালে তৈরি হলো নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর মাধ্যমে অ্যাট এ টাইম অনেকগুলো জিনের সিকোয়েন্স করে ফেলা যেতে পারে এবং অনেকটা লম্বা জিনের সিকোয়েন্স এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর মাধ্যমে অটোমেটেড, পুরো পদ্ধতিটা অটোমেটেড কম্পিউটার বেসড পদ্ধতি, সেইটার মাধ্যমে করা হতে পারে। আচ্ছা, তোদের কি জেনেটিক্স এর লোকেরা কি নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করেছিস? তোদের সিলেবাসে নেই না ভিক্টর, দোয়েল? আগের সেমে ছিল মনে হয়, আগের সময় ছিল। আচ্ছা, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং তাহলে তোরা জানিস। বাকিরা চাইলে একটু দেখতে পারিস, এটা অ্যাভেলেবেল নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। এটা খুব সহজ একটা পদ্ধতি, কিন্তু অটোমেটেড পদ্ধতি, হাতে করে করার কিছু নেই, অটোমেটেড পদ্ধতি। এটা দিয়ে অনেক লম্বা লম্বা জিনের সিকোয়েন্সিং করে ফেলা যেতে পারে। অনেক লম্বা লম্বা জিন মানে আমি বলতে চাইছি অনেক লম্বা লম্বা ডিএনএ স্ট্রেচ, হ্যাঁ, সেগুলো সিকোয়েন্সিং করে ফেলা যেতে পারে। তো যাই হোক, রোজ রোজ এত সংখ্যায়, হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি সে একটা লিংক পাঠিয়েছিলেন না বায়ো পাইথনের, ওখানে শিখিয়েছিল এগুলো করা। ও, ওখানে শিখিয়েছিল না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। তো এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংটা তাহলে লেটেস্ট টেকনিক, যেটার মাধ্যমে প্রচুর প্রচুর ডিএনএ সিকোয়েন্সিং হচ্ছে এবং সেই সিকোয়েন্সগুলো আলটিমেটলি স্টোর হচ্ছে কোথায় না বায়োলজিক্যাল ডেটাবেস। এইবার ওয়ার্ল্ড ওয়াইড যে বায়োলজিক্যাল ডেটাবেস, সেই পাবলিকলি অ্যাভেলেবল ডেটাবেসগুলোর মধ্যে তাহলে কিরকম কি ব্যাপার, কোথায় কোথায় আছে না, প্রথম জানতে হবে যে 3টে মেইন ডেটাবেস, 3খানা, ঠিক না। প্রথমটা হচ্ছে জিন ব্যাংক। জিন ব্যাংকটা ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন বা এনসিবিআই, এটা আমেরিকা, হ্যাঁ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, তারা তৈরি করেছে এবং এদের অফিসটা হচ্ছে বেথেসডা, আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় বেথেসডাতে অফিস। এনআইএইচ এর হেডকোয়ার্টার হচ্ছে বেথেসডা। আচ্ছা, ওখানেই তাহলে এই জিন ব্যাংক, ডেটা ব্যাংকটা রয়েছে। এইটা ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ অ্যাক্সেস করতে পারে, যে কোনো রিসার্চার এটা অ্যাক্সেস করতে, ফ্রিলি অ্যাভেলেবল। আর তারপরে হচ্ছে ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি বা ইএমবিএল। ইএমবিএলটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউট, হিংস্টন, ইংল্যান্ডে এদের অফিস। ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউট, এদের তৈরি ডেটাবেস হচ্ছে ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি, ইএমবিএল। কেমন? এই ইএমবিএলটা পরবর্তীকালে ইউরোপিয়ান নিউক্লিওটাইড আর্কাইভ নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, পার্ট অফ দ্য ইউরোপিয়ান নিউক্লিওটাইড আর্কাইভ অ্যাট দ্য ইবিআই। কেমন? প্রথমে এটা কিন্তু
ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি বা ইএমবিএল বা ইএমবিএল ব্যাংক এই হিসাবে নামে চলতো। এখন ওটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড আর্কাইভ। একটা তৈরি করা হয়েছে ইবিআই তে, সেই ইবিআই এর ওই ইএনএ তার পার্ট হচ্ছে তোমার ইএমবিএল। এখানে বায়োলজিক্যাল ডিএনএ সিকোয়েন্স তোমার বা প্রোটিন সিকোয়েন্স সবকিছু এখানে আছে, ওগুলো ডিটেলসে আমি বলছি। আর লাস্ট একটা হচ্ছে ডিএনএ ডেটা ব্যাংক জাপান বা ডিডিবিজে। কেমন, এটা হচ্ছে তোমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ জেনেটিক্স ইন মিশিমা, জাপানে মিশিমা বলে একটা জায়গায় এই ডেটাবেসটা রয়েছে। কেমন, তাহলে এই তিনটে ডেটাবেসকে কোঅর্ডিনেট করার জন্য বা কোলাবোরেট করার জন্য ইন্টারন্যাশনাল নিউক্লিওটাইড সিকোয়েন্স ডেটাবেস কোলাবোরেশন কি আইএনএসডিসি, ইন্টারন্যাশনাল নিউক্লিওটাইড সিকোয়েন্স ডেটাবেস কোলাবোরেশন, এটা তৈরি হয়েছে। কেমন, এরা কি করে, রেগুলারলি ডেটা শেয়ার করে। কেমন, কেউ হয়তো ডিডিবিজেতে ডেটা আপলোড করলো, সে তাহলে বাকি দুটোতে ডেটা শেয়ার করে দেবে। কেমন, কেউ জিন ব্যাংকে ডেটা আপলোড করলো, মানে কোনো একটা রিসার্চার, ধরা যাক ডিপ কোনো একটা ডিএনএ সিকোয়েন্স করেছে, ঠিক আছে, তাহলে সেই ডিএনএ সিকোয়েন্সটাকে কি করবে না জিন ব্যাংকে, ডেটা ব্যাংকে ও রিপোজিট করবে, ঠিক আছে, ওখানে এন্ট্রি করবে। তাহলে ওখানে এবার কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলোর মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোলটা হয়। অ্যাকচুয়ালি কাজটা কেমন ভাবে করা হয়েছে, কি বৃত্তান্ত সব দিতে হয় ওখানে। দিলে জিন ব্যাংকের মধ্যে ওই ডেটাটা এন্ট্রি হলো, ওই ডিএনএ সিকোয়েন্সটা এন্ট্রি হলো। এবার জিন ব্যাংক কি করবে, ওই তোমার ইবিআই এবং ডিডিবিজে এদের দুজনকে জানাবে যে এরকম একটা নতুন সিকোয়েন্স এসেছে, এটা মনে করা হচ্ছে যে ওই অর্গানিজমের পার্ট বলে, ওইভাবে আর্কাইভিংটা হবে। কেমন, যাতে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ ওই সিকোয়েন্সটা সার্চ করলে পরে পেতে পারে। কেমন, তাহলে এইভাবে শেয়ারিংটা হয়। এবার এখানে এই ডিটেলসে ভাগগুলো দেখানো রয়েছে। দেখো এইখানে এই অন্ত্রে এই যে বানানটা লেখা রয়েছে ইএনটিআরইজেড, এটা উচ্চারণ হচ্ছে অন্ত্রে। এই অন্ত্রে সিস্টেম 40 মলিকিউলার অ্যান্ড লিটারেচার ডেটাবেসেস, এর মধ্যে এই অন্ত্রে সিস্টেমের মধ্যে তোমার 40খানা মলিকিউলার এবং লিটারেচার ডেটাবেস এর মধ্যে রয়েছে। আবার ন্যাশনাল সেন্টার ফর বায়োইনফরমেটিক্স এর পার্ট, ঠিক আছে, ওখানে সার্চ করলেই প্রথমে অন্ত্রে আসবে। কেমন, অন্ত্রের মধ্যে আবার আমরা জিন ব্যাংক পাবো, যে জিন ব্যাংক নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, ট্রেস আর্কাইভ পাবো, আর সিকোয়েন্স রিড আর্কাইভ পাবো। কেমন, তাহলে এই তিনটে আলাদা আলাদা আর্কাইভ আমরা পাচ্ছি। আর জিন ব্যাংকের মধ্যে আমরা কি কি পাচ্ছি, জিন ব্যাংকের মধ্যে আমরা এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ বলে একটা পার্ট পাবো। এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগটা মেইনলি তোমার আরএনএ ডেটাবেস, মানে হচ্ছে যে তোমার ধরো যে প্রোটিনগুলো এক্সপ্রেস করছে, এক্সপ্রেস করা মানে কি, প্রোটিনের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে আমরা কি পাবো, এমআরএনএ তৈরি হচ্ছে দেখতে পাবো। তাহলে সেই এমআরএনএটা নিয়ে যদি আমরা সিকোয়েন্সিং করি, বা সেখান থেকে যদি আমরা সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে সিকোয়েন্সিং করি, তখন সেইটাকে বলতে হবে যে এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগ, ঠিক আছে। আবার এটা হচ্ছে জিনোম সার্ভে সিকোয়েন্স। জিনোম সার্ভে সিকোয়েন্স মানে ওই কোনো অর্গানিজমের এন্টার জিনোমটাকে আইসোলেট করার চেষ্টা করা হয়েছে, করে সেটা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করা। এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ডেটাগুলো মেনলি থাকে এই জিনোম সার্ভে সিকোয়েন্স ডেটাবেসে, ঠিক আছে। আর এটা হচ্ছে কোর নিউক্লিওটাইড ডেটা, মানে যত সমস্ত নিউক্লিওটাইড ইনফরমেশন ডেটা তোমার রয়েছে জিন ব্যাংকে ডিপোজিটেড হয়েছে, সব এই নিউক্লিওটাইড ডিভিশনটার মধ্যে পাওয়া যাবে। এরকম ভাবে ডেটাবেসটাকে ডিভাইড করা হয়েছে। কেমন, আচ্ছা, এবার ইবিআই এর ক্ষেত্রে আমরা যদি যাই, ইবিআই এর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডিভিশন আমরা পাবো। ইবিআই এর মধ্যে প্রথমেই আমরা দুটো জিনিস পাবো মোস্ট ইম্পর্টেন্ট। ইবিআই এর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে অনসেম্বল, ENSEMBL। অনসেম্বলের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভার্টিব্রেট আর হচ্ছে ইনভার্টিব্রেট, মেটাজোয়ান্স, ফাঞ্জাই, প্ল্যান্ট, ব্যাকটেরিয়া, এইগুলো দুটো ডিফারেন্ট পার্টে রয়েছে। কেমন, এই অনসেম্বলটাই আমাদের বেশিরভাগ কাজে লাগে। এছাড়া কি আছে, ইএনএ, ঠিক আছে, ইউরোপিয়ান নিউক্লিওটাইড আর্কাইভ।
আর জিনোম ফেনোম আর্কাইভ, এখানে কিছু ফেনোটিপিক ডেটা ইনপুট হিসেবে দেওয়া হয়ে থাকে, জিনোম ফেনোম আর্কাইভ। ঠিক আছে, এবার ইউরোপিয়ান নিউক্লিওটাইড আর্কাইভ, এইটা আমি বলেছিলাম যে এটা সবচাইতে বড়, এবং এই ইএন এর পার্ট হিসেবে থাকে ইএমবিএল ব্যাংক। যেমন এই ইএমবিএল ব্যাংকে প্রাইমারি ডেটা এন্ট্রি গুলো হয়ে থাকে। আমরা যে ধরো কেউ জেনেটিক ইনফরমেশন কিছু আপলোড করবে, সেই ইএমবিএল ব্যাংকে গিয়ে সেটা অ্যাকচুয়ালি জমা হবে। এছাড়া কি হচ্ছে, ট্রেস আর্কাইভ থাকছে। আর্কাইভ মানে বুঝতেই পারছো যে ওখানে সবকিছু জমা রাখা হয়। এবং সিকোয়েন্স রিড আর্কাইভ, যেটা ওখানেও ছিল, এখানেও একটা সিকোয়েন্স রিড আর্কাইভ ছিল, এখানেও একই রকম ভাবে সিকোয়েন্স রিড আর্কাইভ একটা রয়েছে। আর ডিটিবি যে ক্ষেত্রে আমরা কি পাবো, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ডিভিশন আছে, যেটা কিনা সেম র সিকোয়েন্স ডেটা উইথ জিন ব্যাংক এবং ইএমবিএল ব্যাংক, জিন ব্যাংক এবং ইএমবিএল ব্যাংক এই দুজনের মধ্যে শেয়ার করে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ডিভিশন। আর একই রকম ভাবে সিকোয়েন্স রিড আর্কাইভ রয়েছে, এবং বায়ো প্রজেক্ট বা বায়ো স্যাম্পল, এগুলো তোমার একটা ডিভিশন ডিভিজের ক্ষেত্রে পাচ্ছি। তাহলে আমরা এই কটা তোমার সাব ডিভিশন গুলো পেলাম, প্রত্যেকটা তিনটে ডেটাবেসের সাব ডিভিশন গুলো পেলাম। যেমন এবার এই সাবমিশনের কথাটা এখানে বলছে, দেখো যে মেম্বার্স অফ রিসার্চ কমিটি ক্যান সাবমিট রেকর্ডস ডাইরেক্টলি টু সিকোয়েন্স রিপোজিটরিজ দ্যাট এনসিবিআই, ইপিআই এন্ড যেখানে খুশি ডাইরেক্টলি তারা সাবমিট করতে পারে। এবং কোয়ালিটি কন্ট্রোলটা অ্যাসিওর হচ্ছে থ্রু গাইডলাইন্স এনফোর্সড এট দ্য টাইম অফ সাবমিশন। টাইম অফ সাবমিশনে ওরা কিছু সিরিজ অফ কোয়েশ্চেন্স করবে, সেইগুলোকে সে আনসার করে চেক করে তোমাকে সাবমিশনটা করতে হবে। এবং দ্যাট মিনস কোয়ালিটি কন্ট্রোলটা হলো তুমি যে কাজটা করেছো সেটা আপ টু দ্য মার্ক, কেমন, এটা রাখার মতো। এবার কি হচ্ছে, এখানে বলতে চাইছে যে এই 30 বছরে নাম্বারটা অলমোস্ট ডাবল হয়ে গেছে, কেমন। তো এই এরকম ভাবে ইএমবিএল ব্যাংক, ডিডিবি, যে এরা নানা ধরনের সিকোয়েন্স অ্যাকসেপ্ট করে থাকে, এবং হোল জিনোম শর্টগান, এটা একটা স্ট্র্যাটেজি ফর অ্যানালিসিস অফ দ্য সিকোয়েন্স। এই হোল জিনোম শর্টগান পদ্ধতিতে করা যেতে পারে। তো আমরা অতটা ডিটেলসে যাব না, হোল জিনোম শর্টগান একটা প্রসেস, তো ওটা আমাদের অত দরকার নেই। আমরা জাস্ট জেনে রাখলাম যে হোল জিনোম শর্টগান পদ্ধতিতে কিছু সিকোয়েন্স অ্যানালিসিস হয়ে থাকে, কেমন। আর এই যে বেস পেয়ারের এখানে স্কেলটা আমি একটা দিয়ে রেখেছি, ওই বইতেও আছে। বাই দ্য ওয়ে, এই পড়ার তোমাদের যারা বায়োইনফরমেটিক্স এর কাজ যদি কেউ করতে চাও ভবিষ্যতে বা ইন ডিটেলস, এখানে খুব অল্প, আমাদের পরীক্ষার জন্য খুব অল্প লাগছে, কিন্তু বায়োলজিক্যাল ডেটাবেস নিয়ে যদি কেউ ফার্দার কাজ করতে চাও, তার জন্য ওই জোনাথন পেভসনারের বায়োইনফরমেটিক্স বইয়ের মধ্যে যে তোমার বায়োলজিক্যাল ডেটাবেসের পার্টটা রয়েছে, সেই পার্টটা পুরোটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেব, কেউ চাইলে ফার্দার রিডিং ওখানে করতে পারো। আর ওর মধ্যে কিছু কোয়েশ্চেন্সও আছে, এমসিকিউ আছে, সেগুলো বরঞ্চ তোমরা একটু অ্যাটেম্প করে রেখো, তাহলে পরে সেইগুলো পরীক্ষায় দেওয়া যেতে পারে, এটা একটা সুবিধা। তো যাই হোক, এখানে দেখো ওই হিসেবটা এখানে দেওয়া রয়েছে যে 1000 বেস পেয়ার মানে 1 কিলো বেস পেয়ার। এই 1 কিলো বেস পেয়ার মোটামুটি ভাবে সাইজ অফ এ টিপিক্যাল কোডিং রিজিয়ন অফ আ জিন। একটা জিনে মোটামুটি ভাবে টিপিক্যাল কোডিং রিজিয়ন যেটুকু থাকে, হ্যাঁ, শুধু এক্সন গুলোকে কালেক্ট করলে তাহলে পরে আমরা এই 1 কেবি মতন পাবো বেস। 1 মেগা বেস পেয়ার মানে 10 টু দি পাওয়ার 6, কেমন। মেগা বেস পেয়ারের ক্ষেত্রে সাইজ অফ আ টিপিক্যাল ব্যাকটেরিয়াল জিনোম, একটা ব্যাকটেরিয়ার যদি জিনোম টোটালটা সিকোয়েন্স করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 1 মেগা বেস পেয়ার মতন সাইজ পাবো। 10 টু দি পাওয়ার 9 হয়ে গেলে তখন 1 গিগা বেস পেয়ার। এটা হিউম্যান জিনোম ইজ 3 বিলিয়ন বেস পেয়ারস, তাহলে 3 জিবি, কেমন, হিউম্যান জিনোম।
তা এইরকম ভাবে টেরাবেস পেয়ার, পেটাবেস পেয়ার এইগুলো সব রয়েছে। কেমন? তাহলে 10⁹ এর পরে আরো 3 যোগ করলে পরে 12 হলে পরে টেরাবেস পেয়ার, and 10⁻15 15 হলে পর পেটাবেস পেয়ার। কেমন? তাহলে এইরকম ভাবে তোমার নাম্বারিংটা হয়ে থাকে এবং ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য জিনোম। যে পরিমাণ সিকোয়েন্স রাখা হচ্ছে তার সাইজের উপর এটা সাইজটা আমরা এরকম ভাবে বলে থাকি। কেমন? দেখ এই অবধি মানে খুব বোঝার কিছু নেই, মোটামুটি ভাবে কিছু জিনিস জেনে রাখা, আর কিছুই না। এগুলো ঠিক আছে তো? মানে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না আচ্ছা ঠিক আছে, বেশ। এখানে ভেরিয়াস ডেটাবেসেতে কি রকম ডেটা স্টোর হয়ে থাকে, কোথাও কোথাও দেখো এখানে ডান দিকে ডেটাবেস গুলো রয়েছে, বিভিন্ন ধরনের ডেটাবেস। বায়োলজিক্যাল ডেটাবেসের মধ্যে বিভিন্ন ধরনের ডেটাবেস, স্পেশালাইজড ফর ডিফারেন্ট টাইপস অফ ডেটা। তো জিনোম বলে ডেটাবেস অথবা ডেটাবেস ভার, এই জিনোম বলে ডেটাবেসটা শুধুমাত্র কিন্তু ক্রোমোজোম ইনফরমেশন রাখে। কোন অর্গানিজমের ক্রোমোজোম সম্পর্কীয় ইনফরমেশন পেতে গেলে জিনোমে যেতে হয়। এইবার ক্রোমোজোমের একটা পার্ট হচ্ছে জিন। তাহলে সেই জিনের ইনক্লুডিং দ্য এক্সন, ইন্ট্রন, এভরিথিং, দ্য এন্টায়ার জিন, একটা পার্টিকুলার জিন, তার সম্বন্ধে ইনফরমেশন পেতে গেলে এই এতগুলো তোমার ডেটাবেস একসঙ্গে কাজ করছে। জিন ব্যাংক কাজ করে, এসআরএ, ডিডিএস, জিএসএস, হ্যাঁ, এতগুলো হাই থ্রুপুট জিনোম সিকোয়েন্স, এইগুলো সব এই সমস্ত ডেটাবেস গুলোতে আমরা জিনোম পাবো। ঠিক আছে? এইবার ওই জিনোম থেকে ধরো ট্রান্সক্রিপশন হলো, তাহলে প্রিকারসার এমআরএনএ, ট্রান্সক্রিপশনের পর স্প্লাইসিং হয়ে তোমার এমআরএনএ তৈরি হলো। এমআরএনএ যেই তৈরি হলো, এমআরএনএ ডেটাটা আমরা পাবো কোথায়? না, এমআরএনএ ডেটার সবচাইতে বড় রিপোজিটরি হচ্ছে ডেটাবেস এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ, ইএসটি। কেমন? এমআরএনএ ডেটাবেস হচ্ছে ইএসটি। আর তারপরে আরো আছে ইউনিজিন, জিও প্রোফাইলস, এইগুলো সমস্ত রয়েছে। কেমন? তাহলে এমআরএনএ যদি আমাদেরকে সার্চ করতে হয় তাহলে আমরা সার্চ করব ডিবিইএসটি, হয়ে গেল। এইবার এমআরএনএ থেকে যখন প্রোটিন হলো, সেই প্রোটিনটা সম্বন্ধে পেতে গেলে আমাদের যেতে হবে কোথায়? ইউনিপ্রট। ইউনিপ্রট হচ্ছে মোটামুটি ভাবে ওয়ার্ল্ড ওয়াইড প্রোটিনের সবচাইতে সেরা ডেটাবেস। সমস্ত কিছু এই ইউনিপ্রটের মধ্যে রয়েছে। আর কি? পিডিবি আছে, প্রোটিন ডেটা ব্যাংক। আর কনজার্ভড ডোমেন ডেটাবেসে কোথাও কোনো প্রোটিনের আমি সিকোয়েন্স পেয়েছি হয়তো, হ্যাঁ, তার কনজার্ভ ডোমেন সার্চ করতে চাইছি, সেটা স্পেসিফিক্যালি আমরা কনজার্ভ ডোমেন ডেটাবেসের মধ্যে পাবো। কেমন? তাহলে এইভাবে ডেটাবেস গুলো বিভিন্ন ধরনের ইনফরমেশন, তোমার ঠিক কি ইনফরমেশন চাই সেই অনুযায়ী তুমি এই ডেটাবেস গুলোতে সার্চ করলে সার্চটা অনেকটা স্ট্রিমলাইন হবে আর কি। এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। We want to find out the sequence of human beta globin. A fundamental distinction is that both DNA, RNA-based and protein sequences are stored in discrete databases. Furthermore, within each database, sequence data are represented in a variety of forms. প্রত্যেকটা ডেটাবেসে কিন্তু সিকোয়েন্স ডেটার ফর্ম গুলো একটু আলাদা আলাদা, ওইগুলো বুঝতে একটু অসুবিধা হয় বটে। কেমন? হ্যাঁ, বিটা গ্লোবিন মে বি ডেসক্রাইবড অ্যাট ডিএনএ লেভেল, ডিএনএ দিয়ে ডিএনএ সিকোয়েন্সটা দেয়া থাকতে পারে, আরএনএ সিকোয়েন্স দেয়া থাকতে পারে, অথবা প্রোটিন সিকোয়েন্স দেয়া থাকতে পারে। তাহলে তোমার যেটা প্রয়োজন তোমাকে এখান থেকে সেটা খুঁজে নিতে হবে, যে বিভিন্ন ধরনের ইনফরমেশন সবকিছুই কিন্তু আছে। কেমন? এবার জিনোমিক ডিএনএ ডেটাবেসের দিকে আমরা যদি তাকাই তাহলে কি হচ্ছে না, হিউম্যান জিনের ক্ষেত্রে বলা হচ্ছে 10 to 100 KB সাইজ হয় মোটামুটি ভাবে। In case of human hemoglobin, this gene is situated on chromosome 11.
ক্রোমোজোম নাম্বার 11 এর মধ্যে এটা রয়েছে। তা এই সমস্ত ইনফরমেশন গুলো, হ্যাঁ, বা ধরো ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমের মধ্যে ওইটা ইনসার্ট করা আছে। বিটা গ্লোবিন জিন মে বি পার্ট অফ আ লার্জ ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ সাচ অ্যাজ কসমিড ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, হ্যাঁ, এর মধ্যে ইনসার্ট করা অবস্থাতেও কিন্তু তোমার সার্চটা থাকতে পারে। তুমি যে যাকে নিয়ে সার্চ করছো সে কিন্তু ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমের মধ্যে থাকলে পরে তাকে কেমন দেখতে হবে সেটাও কিন্তু ডেটাবেসের মধ্যে আছে। তো এত কিছু আমরা কিভাবে পাবো? না, তার জন্য সাইট আছে, আলাদা আলাদা ডেটাবেস আছে। যেমন প্রথমটা হচ্ছে সিকোয়েন্স ট্যাগ সাইটস, এটা এনসিবিআই তে আছে এবং 500 বেস পেয়ার লং সাধারণত এই সিকোয়েন্স গুলো হয়ে থাকে। এটা ডিএনএ সিকোয়েন্স ডেটা যেটা কিনা তোমার ম্যাপিং এর জন্য লাগছে, অবটেন ফ্রম সেভারাল 100 অর্গানিজমস। এসটিএস পাওয়া যেতে পারে বিভিন্ন অর্গানিজমস থেকে এগুলো হয়েছে এবং সাধারণত জিন ম্যাপিং স্টাডি করার জন্য এই সিকোয়েন্স গুলো কাজে লেগে থাকে। ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট সিকোয়েন্স নয়, সিকোয়েন্স ট্যাগ। ঠিক আছে, ম্যাক্সিমাম 500 বেস পেয়ার লং পর্যন্ত হতে পারে এই সিকোয়েন্স গুলো, এসটিএস গুলো। ঠিক আছে, আচ্ছা, তারপর কি জিনোম সার্ভে সিকোয়েন্স। জিনোম সার্ভে সিকোয়েন্স হলে পর এইটা আমি যেমন বললাম যে জিনোমিক অরিজিন থেকে এটা আসবে। এন্টায়ার ইএসটি ডিভিশন যদি হয় সিডিএনএ থেকে, এক্সপ্রেস ট্যাগ সিকোয়েন্স হলে পরে সেটা সিডিএনএ থেকে হবে, কিন্তু জিনোম সার্ভে সিকোয়েন্স এটা কিন্তু তোমার জিনোম থেকে ডাইরেক্টলি কোনো অর্গানিজমের জিনোম সেটাকে আইসোলেট করা হয়েছে এবং সেখান থেকে সিঙ্গেল পাস মানে একবার একটা সিকোয়েন্সিং করা হয়েছে এবং সেটা খুব স্বাভাবিকভাবেই তোমার হয়ে থাকে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং থেকে, অথবা আলু পলিমারেজ চেইন রিঅ্যাকশন থেকে হতে পারে, অথবা ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম সিকোয়েন্স থেকেও হতে পারে। কেমন? তাহলে এই এত রকম ভাবে, তাহলে জিনোম থেকে যখন সিকোয়েন্সটা আইসোলেট করা হচ্ছে, সেই সিকোয়েন্সটাকে যখন রিপোজিট করা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে জিনোম সার্ভে সিকোয়েন্স। কেমন? আর হচ্ছে তোমার হাই থ্রুপুট, এটা একটা খুব ইম্পর্টেন্ট। হাই থ্রুপুটটা হচ্ছে র্যাপিডলি অ্যাভেলেবল টু সায়েন্টিফিক কমিউনিটি, মানে এবং হাই থ্রুপুট মানে তোরা জানিস হাই থ্রুপুট হচ্ছে অ্যাট এ টাইম যখন অনেকগুলো সাবজেক্ট নিয়ে স্টাডি করা হচ্ছে, মানে হচ্ছে যে তোরও অনেকগুলো অর্গানিজমের প্যারালালি কাজ করা হতে পারে, বা একটাই অর্গানিজমের প্যারালালি অনেকগুলো জিনের সিকোয়েন্সিং করা হতে পারে। তাহলে এই যে হাই থ্রুপুট কাজ হচ্ছে, তার মানে কি এর মধ্যে এরার রেটটা অনেক বেশি হবে, এরার অনেক থাকবে, কিন্তু মোটামুটি ভাবে কিছু লিড সিকোয়েন্স এখান থেকে পাওয়া যেতে পারে। তাহলে হাই থ্রুপুট জিন সিকোয়েন্স এইগুলো এইভাবে যদি কাজ হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপডেট করা থাকে, এবং এটার মজা হচ্ছে এটা আনফিনিশড, কোনোটাই কিন্তু ফিনিশড নয়। হাই থ্রুপুট জিনোম সিকোয়েন্সের যেটা থাকবে আনফিনিশড জিনোমিক সিকোয়েন্স, হ্যাঁ, এবং এটা র্যাপিডলি অ্যাভেলেবল। প্রচুর মানে একই হয়তো দেখা যাবে একই জিনের অন্তত 1000খানা এন্ট্রি আছে। কেমন? মানে বিভিন্ন ধরনের ভেরিয়েশন বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। হাই থ্রুপুট কাজ করতে কিছু এরার হয়েছে, কিছু অ্যাকচুয়াল ভেরিয়েশন, কেমন, এই সব কিছুটা ওখানে রয়েছে, এরকমটা হতে পারে। এবার আমরা যদি আরএনএ লেভেলে যাই, তাহলে আরএনএ লেভেলে আমরা কি পাবো না, এক্সপ্রেসড জিন সম্বন্ধে আমরা প্রোটিন কোডিং জিন, সিউডো জিনস, এইগুলো সম্বন্ধে ইনফরমেশন আমরা সিডিএনএ ডেটাবেসেতে পাবো। ঠিক আছে, সিডিএনএ ডেটাবেসে আমরা সমস্ত এক্সপ্রেসড জিন এগুলোকে পাবো, এবং beta globin RNA is therefore represented in database as an expressed sequence tag EST। এটার ক্ষেত্রে আমরা সিডিএনএ এর ক্ষেত্রে সিডিএনএ ডেটাবেসে পাবো। আচ্ছা বেশ, এবার এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ এটা একটা পার্টিকুলার খুব ইম্পর্টেন্ট। দ্য ডেটাবেস of express sequence tag is a division of gene bank that contains
sequence data and other information on single pass. এই সিঙ্গল পাস কথাটা কিন্তু বারবার করে ব্যবহার করা হচ্ছে। সিঙ্গল পাস মানে কিন্তু তোমার ওই অর্গানিজমটাকে হোল স্টাডি করা হয়েছে, তার এক্সপ্রেসড এমআরএনএ গুলোকে নিয়ে কাজ করা হয়েছে এবং কাজ করে এই ডেটা পাওয়া গেছে বলে একটা আপলোড হয়ে গেল। এবার ওই অর্গানিজমটা নিয়ে আরেকজনও কাজ করতে পারে, সেও কিন্তু একটা সেট অফ ডেটা দেবে। কেমন? দুটোর মধ্যে সিমিলারিটি থাকতেও পারে, বেশ কিছু ডিসিমিলারিটিও থাকতে পারে। কেমন? আচ্ছা, ইএসটিটা তাহলে কি না? ইএসটি ইজ আ পার্সিয়াল ডিএনএ সিকোয়েন্স অফ আ সিডিএনএ ক্লোন। এখানে আমরা সিডিএনএটা কমপ্লিট পাচ্ছিলাম, একটা জিনের যেটুকু এক্সপ্রেসড পার্ট, আর ইএসটি মানে হচ্ছে সিকোয়েন্স ট্যাগ, মানে হচ্ছে এটা পার্সিয়াল সিকোয়েন্স কেমন অফ দা সিডিএনএ ক্লোন। কেমন? তা সেই জন্য কি হয় না, যেহেতু এটা পার্সিয়াল সিকোয়েন্স, তাহলে একটা পার্টিকুলার জিনের এগেনস্টে আমরা দেখব প্রচুর এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগ রয়েছে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রিসার্চ গ্রুপ ওই জিনটাকেই যখন যেভাবে পেরেছে এক্সপ্রেস করানোর চেষ্টা করার ফলে এমআরএনএ যেটুকু পোর্শন তারা সিকোয়েন্স করতে পেরেছে সেইটুকুটা আপলোড করেছে। হ্যাঁ, তাহলে এইরকম ভেরিয়েশন কিন্তু আমরা অনেক পাবো, যেহেতু এটা পার্সিয়াল সিকোয়েন্স। এটাকে পরবর্তীকালে এক জায়গায় করার চেষ্টা করা হয়েছে। দেখো, তোমার এই যে ইউনিজিন প্রজেক্টের কাজই হচ্ছে জিন ওরিয়েন্টেড ক্লাস্টার এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে, ওই ইএসটি গুলোকে, কেমন এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ গুলোকে জিন ওরিয়েন্টেড ক্লাস্টার তৈরি করার চেষ্টা করা হয়েছে। কি হচ্ছে, 2400 হিউম্যান ইএসটিস ধরো আছে বিটা গ্লোবিন জিনের এগেইনস্টে, ঠিক আছে? তাহলে একটা মাত্র বিটা গ্লোবিন জিন, তার এগেইনস্টে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ আমরা পাবো প্রায় 2400। তাহলে এতগুলো এমআরএনএ সিকোয়েন্সিং হয়েছে, ডিফারেন্ট পার্টে সেগুলো রয়েছে। কেমন? তাহলে এই ইউনিজিন বলে একটা প্রজেক্ট বা ইউনিক জিন বলে একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। সেখানে কি করা হয় না, ওই যত সমস্ত এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ আছে পার্টিকুলার জিনের করেসপন্ডিং, সেগুলোকে সমস্ত এক জায়গায় করার চেষ্টা করা হচ্ছে। এইটাই হচ্ছে ইউনিজিন প্রজেক্টের ইয়ে। এখানে ধরো approximately 20,300 হিউম্যান প্রোটিন কোডিং জিনস আছে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু ইউনিজিন ক্লাস্টার তুমি কি এক্সপেক্ট করবে? আমরা যেহেতু প্রত্যেকটা জিনের রেসপেক্টে একটা করে ক্লাস্টার ফরমেশন করার চেষ্টা করা হচ্ছে, তাহলে আমরা এক্সপেক্ট করব যে 20,300 ইউনিজিন ক্লাস্টার তৈরি হবে। কিন্তু না, দেখা গেল যে 1,30,000 ক্লাস্টার তৈরি হয়ে বসে আছে। তাহলে এই যে ডিফারেন্সটা হওয়ার পেছনে কারণটা কি? কারণ প্রথমেই বলতে চাই যে তিনটে কারণ। এটা একটা খুব ভালো কোশ্চেন আসতে পারে আমাদের পরীক্ষাতে, 3 নম্বরে একটা কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, যে why the number of ইউনিজিন clusters are much higher than the actual number of protein coding genes। এর পেছনে তিনটে কারণ বলছে যে much of the genome is transcribed at low levels। আমাদের টোটাল এই যে 20,300 জিন আছে, তার মধ্যে বেশিরভাগটাই তোমার ট্রান্সক্রাইবড হয় লো লেভেলে এবং কিছু স্পেসিফিক টাইমে, আদারওয়াইজ হয় না, ঠিক আছে? তাহলে এই সমস্ত জিনগুলোকে নিয়ে যে যখন কাজ করেছে, তাহলে একই জিনকে নিয়ে বিভিন্ন পার্টিকুলার সিচুয়েশনে সেটার এক্সপ্রেশন পেয়েছে এবং তখন তার এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ দিয়েছে, এবং সেটা ডিফার করে গেছে। সেই কারণে হয়েছে কি না, জিন ক্লাস্টার টা কিন্তু ভ্যারি করছে। আর একটা কি হচ্ছে, সাম ডিএনএ মে বি ট্রান্সক্রাইবড ডিউরিং দ্য ক্রিয়েশন অফ সিডিএনএ লাইব্রেরি উইদাউট করেসপন্ডিং টু অ্যান অথেন্টিক ট্রান্সক্রিপ্ট। কিছু ওরকম সিডিএনএ লাইব্রেরি তৈরি হওয়ার আগেই, সিডিএনএ লাইব্রেরি মানে কি না, সিডিএনএ একটা পার্টিকুলার অর্গানিজম স্পেসিফিক সিডিএনএ লাইব্রেরি হয়। অর্গানিজমটা যতগুলো
তোমার এমআরএনএ এক্সপ্রেস করছে, সেই এমআরএনএ গুলোকে সিডিএনএ কনভার্ট করে যখন সিকোয়েন্সিং করা হচ্ছে সেটাকে একটা ইনফরমেশন গুলোকে একটা লাইব্রেরি লাইক স্ট্রাকচারে করা হচ্ছে এবং সেটাকে সিডিএনএ লাইব্রেরি বলা হচ্ছে। তাহলে এই সিডিএনএ লাইব্রেরি ফরমেশনের আগে কিছু এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ তৈরি হচ্ছে যেগুলো কিন্তু আর্টিফ্যাক্ট হিসেবে ধরা যেতে পারে, মানে ভুলভাল ওগুলো। আচ্ছা, আর কি হতে পারে না, ক্লাস্টারস অফ ইএসটিস কুড করেসপন্ড টু ডিস্টিংক্ট রিজিয়নস অফ ওয়ান জিন। একটা জিনের বিভিন্ন রিজিয়নের রেসপেক্টে ইএসটি ক্লাস্টার ফরমেশন হয়ে গেছে, এটা হতে পারে। আদারওয়াইজ যেখানে প্রোটিন কোডিং জিন মাত্র 20,300, সেখানে ইউনিক জিনটা 1,30,000, এত সংখ্যায় বেড়ে যাবে কেন? ঠিক আছে, তার মানে ধরা হচ্ছে যে জিনের পার্ট বা ডিস্টিংক্ট রিজিয়ন, সেই রিজিয়নের রেসপেক্টে ক্লাস্টার তৈরি হচ্ছে, মানে দুটো রিজিয়নের মধ্যে এতটাই তফাৎ যে আলাদা আলাদা ক্লাস্টার ফরমেশন হচ্ছে। কেমন? তাহলে এইটা তোমার ইউনিজিন প্রজেক্ট সম্বন্ধে যদি জানতে চাওয়া হয় সেটা এটা হতে পারে, অথবা ক্লাস্টারটা কেন এত বেশি, এইটা একটা কোশ্চেন তোমাদের হতে পারে। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এই হিউম্যান বিটাগ্লোবিন প্রোটিনটা দেখো, এখানে কোডিং রিপ্রেজেন্টেড বাই 2363 এক্সপ্রেস ট্যাগস, কেমন? 2363 খানা এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস এর আছে, এবং সেই এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ গুলো কোথা থেকে এসেছে? 234 খানা সিডিএনএ লাইব্রেরি থেকে। তার মানে 234 খানা, অলমোস্ট 234 খানা অর্গানিজমের সিডিএনএ মধ্যে আমরা হিউম্যান বিটাগ্লোবিন জিনটা পাচ্ছি, হ্যাঁ, এবং ওই অতগুলো এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস আমরা পাচ্ছি। কেমন? তাহলে সেখান থেকে সঠিক জিনিসটা বের করে নেওয়া কিন্তু খুব টাফ। তুমি যেটা চাইছো সেটাকে বের করতে গেলে খুব টাফ, মানে এক্সটেন্সিভ সার্চিং এর প্রয়োজন হয়, এবং সেখান থেকে একদম এক্সাক্ট যেটা তুমি চাইছো সেটা বের করতে অনেকটাই পরিশ্রম করতে হয়। তার জন্য বেশ কিছু অ্যালগরিদম সফটওয়্যার এসবগুলো আছে, তারা করে। আর এই ইউনিক জিনটার এখানে একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো, এই 600 কিলোবেস মোটামুটি ভাবে ধরো 600 বেস পেয়ার ধরো এই জিনটা একটা, এখানে একটা ডিএনএ স্ট্রেচ জাস্ট দেখানো রয়েছে। এবার তার মধ্যে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ গুলো, এই একটা হচ্ছে ফুল লেংথ এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ, এটা মোটামুটি ভাবে হাইপোথেটিক্যাল ধরে নিতে পারো, ফুল লেংথ এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ। এবার তার সঙ্গে অ্যালাইনমেন্ট করা হয়েছে, দেখো এগুলো 5 প্রাইম এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ, এই যে এই দিক থেকে শুরু হয়েছে যেগুলো 5 প্রাইম, আর এই পেছন দিকে রয়েছে এগুলো 3 প্রাইম এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ। এরকম ভাবে তোমার ওই 2342 খানা এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ অ্যালাইনড হয়ে অবস্থায় আছে বিটা গ্লোবিন জিনের ক্ষেত্রে। এরকম হাজার হাজার জিনের জন্য হাজার হাজার তোমার এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ পাওয়া গেছে, সেগুলো অ্যালাইন করলে এরকম পাওয়া যায়। আর আমরা যদি প্রোটিন ডেটাবেসের কথা ভাবি, প্রোটিন ডেটাবেস এনসিবিআই তে জিন ব্যাংকের এখানে প্রোটিন ডেটাবেস আছে, কিন্তু তার নাম হচ্ছে ইউনিপ্রট। কেমন? এই ইউনিপ্রটের সঙ্গে প্রোটিন ইনফরমেশন রিসোর্স, সুইসপ্রট, হ্যাঁ, প্রোটিন রিসার্চ ফাউন্ডেশন, এরা বেশিরভাগ অ্যাটাচড উইথ ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স। সুইসপ্রট মানে সেটা কিন্তু ইবিআই এর পার্ট। কেমন? তা এরকম ভাবে প্রোটিন ডেটাবেস বলতে আমরা এখন যেটা বুঝি সেটা হচ্ছে এই ইউনিপ্রট। কেমন? ইউনিপ্রটটাই মেনলি 2002 তে একটা কোলাবোরেটিভ এফর্ট, এবং 2011 এ এটা কনসোর্টিয়াম হিসেবে আসে। এর মধ্যে এই তিনটে কি ডেটাবেস রয়েছে, মেজর ডেটাবেস রয়েছে তিনটে, একটা হচ্ছে সুইসপ্রট, একটা হচ্ছে রিডান্ডেন্ট ইএমবিএল, আর একটা হচ্ছে প্রোটিন ইনফরমেশন রিসোর্স। এই তিনটে মেজর ডেটাবেস। আর এইগুলো এখানে ডেটাগুলো তিনটে লেয়ারে আছে। তিনটে লেয়ার মানে কিরকম না, প্রথমটা হচ্ছে নলেজ বেস, মানে একটা প্রোটিন সম্বন্ধে তুমি যদি নলেজ চাও যে প্রোটিনটার কি ফাংশন, কোন অর্গানিজমে পাওয়া যায়, কখন এক্সপ্রেসড হয়, যত তোমার ইনফরমেশন
সেই নলেজ বেসটা কিন্তু ইউনিপ্রড কেবি। ঠিক আছে, এবার রেফারেন্স ক্লাস্টার, এইটা কি হচ্ছে না নন রিডান্ডেন্ট রেফারেন্স ক্লাস্টারটা তৈরি করছে। ঠিক আছে, এটা ইউনিরেফ, ইউনিপ্রটের পার্ট হচ্ছে ইউনিরেফ, এটা রেফারেন্স ক্লাস্টার। ঠিক আছে, রেফারেন্স মানে লিটারেচার রেফারেন্স তা কিন্তু নয়, লিটারেচার রেফারেন্সটা আমরা নলেজ বেসেতেই পাবো, এখানে রেফারেন্স সিকোয়েন্স যেগুলো সেগুলো রয়েছে সেই তাদের ক্লাস্টার। ঠিক আছে, আর ইউনিপ্রড আর্কাইভের মধ্যে ইউনিপি এআরসি, ইউনিপ্রড আর্কাইভের মধ্যে নন রিডান্ডেন্ট আর্কাইভস অফ প্রোটিন সিকোয়েন্স এগুলো সমস্ত রয়েছে। হ্যাঁ, তার মধ্যে আবার রেপ সিকোয়েন্স রয়েছে, এনসেম্বল রয়েছে। এই রেপ সিকোয়েন্সটা একটা নতুন প্রজেক্ট, এটা সম্বন্ধে বলছি। আর এক্সপ্যাসিটা নিয়ে কাজ করতে বেশ ভালো লাগে। এক্সপ্যাসি ওই এনসিবিআই এর মতোই, এটা এই ওয়েবসাইটটা কাজ করতে ভালো লাগে। এখানে কয়েকটা ওয়েবসাইটের ছবি দিয়ে রেখেছি, দেখতে ভালো লাগবে। তো তার মধ্যে এবার আমরা এই এনসিবিআই আর ইবিআই এদের সম্বন্ধে একটু জেনে নেব। এনসিবিআই তে কি আছে? এনসিবিআই পাবলিক ডেটাবেস তৈরি করেছে। আমি বলেছিলাম যেটা এনআইএইচ এর ফান্ডিং এ হয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, ইউএসএ বেথেসডা। আর এর মধ্যে কি আছে না, প্রথম যেটা ইম্পর্টেন্ট, আমরা বিভিন্ন কাজে পরিচিত, তোরা অনেকেই অলরেডি দেখেছিস, সেটা হচ্ছে পাবমেড। হ্যাঁ, পাবমেডটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন। এটা কি করে, 24 মিলিয়ন সাইটেশনস এর মধ্যে রয়েছে, এবং কি করছে না বিভিন্ন জার্নাল এটার মধ্যে পার্টিসিপেট করেছে। এই পাবমেডের মধ্যে তুমি তোমার রিসার্চ ইন্টারেস্ট যদি দাও সেখানে, তাহলে তুমি রিলেটেড আর্টিকেলস যত আছে, যত রিলেটেড আর্টিকেলস রয়েছে সব কিছু তুমি এই পাবমেডে খুঁজে পাবে। আর তারপরে হচ্ছে অন্ত্রে হচ্ছে ইন্টিগ্রেটস দ্য সায়েন্টিফিক লিটারেচার, ডিএনএ অ্যান্ড প্রোটিন সিকোয়েন্স ডেটাবেসেস। অন্ত্রের কাজ হচ্ছে, তুমি অন্ত্রেতে যদি সার্চ করো তাহলে তুমি ডিএনএ সিকোয়েন্স পেয়ে যেতে পারো, তার প্রোটিন সিকোয়েন্স, রিলেটেড প্রোটিন সিকোয়েন্স পাবে, তার 3D প্রোটিন স্ট্রাকচারটা তুমি পেতে পারো। হ্যাঁ, এর মধ্যে পপুলেশন স্টাডি ডেটাবেস রয়েছে, ইভেন লিটারেচার রেফারেন্সও তুমি পাবে, কেমন ওই একটা পার্টিকুলার প্রোটিন সম্বন্ধে। আচ্ছা, আর একটা জিনিস আমাদের খুব কাজে লাগে, যারা বায়োইনফরমেটিক্স এর কাজ করতে থাকে তারা হচ্ছে ব্লাস্ট, এই বেসিক লোকাল অ্যালাইনমেন্ট সার্চ টুল। লোকাল অ্যালাইনমেন্ট এবং গ্লোবাল অ্যালাইনমেন্ট, তোমাদের সিকোয়েন্স অ্যালাইনমেন্ট আছে, বিজি স্যারের পড়ানোর কথা। তো সেই অ্যালাইনমেন্টে তোমরা এই ব্লাস্ট পাবে। এর শেষ বেলায় কেউ একজন এসেছে, ও দেবব্রত। এই ব্লাস্ট টুলটা তোমরা ওখানে পাবে। হ্যাঁ, তো সেখানে কি হয় না, সিমিলারিটি সার্চ প্রোগ্রাম, এখানে অনেকগুলো সিমিলারিটি সার্চ প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ, এখানে জাস্ট তোমার সিকোয়েন্স কোয়ারিটা তুমি দিতে পারো। ফাস্টা ফরম্যাট বলে একটা ফরম্যাট হয়, মানে সেটা সিঙ্গেল লেটার ফরম্যাট। সেই ফরম্যাটে তুমি যদি তোমার সিকোয়েন্সটা দিয়ে দাও, কোয়ারি সিকোয়েন্স, তাহলে পরে সেই সিকোয়েন্সটা এন্টার ডেটাবেসে কতগুলো প্রোটিন সিকোয়েন্সের সঙ্গে ম্যাচ করছে সেগুলো পরপর তোমাকে দিয়ে দেবে। সেখান থেকে তুমি প্রেডিক্ট করতে পারবে তুমি যে সিকোয়েন্সটা হাতে পেয়েছো সেটা অ্যাকচুয়ালি কোন প্রোটিনের সিকোয়েন্স, কেমন, বা এটা কোন জিনের সিকোয়েন্স, এর ইম্পর্টেন্সটাই বা কি। হ্যাঁ, এটা ভীষণ ভালো একটা সফটওয়্যার। হ্যাঁ, এই ব্লাস্ট, যেমন এই ব্লাস্টটা তোমার বায়োইনফরমেটিক্স এর কাজের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আমরা পাবো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, যদি আমরা স্টাডি করতে চাই সেক্ষেত্রে ওএমআইএম বলে একটা ডেটাবেস এনসিপিআই এর আন্ডারেই রয়েছে। বুকস আছে এনসিপিআই এর আন্ডারে, আমরা বুকস পেতে পারি, কেমন প্রচুর বুকস, ওখানে প্রায় 200 বুকস রয়েছে, অনলাইন বুকস তোমরা পেতে পারো। আচ্ছা, আর কি হয়, ট্যাক্সোনমি হয়। এনসিপিআই ট্যাক্সোনমি ওয়েবসাইটে নতুন যে সমস্ত ট্যাক্সাগুলো ইনক্লুডেড হয়েছে এবং কোথাও কিছু মডিফিকেশন হলে পরে সেই ট্যাক্সাগুলো এই ট্যাক্সোনমি ওয়েবসাইটে পাবো। আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে মেইনলি আমরা পাবো প্রোটিনের স্ট্রাকচার, মলিকুলার মডেলিং, সেটা এক্সরে স্ট্রাকচার হতে পারে অথবা
মডেলিং এর মাধ্যমে, সফটওয়্যারে মডেলিং এর মাধ্যমে তৈরি করা স্ট্রাকচার হতে পারে। এগুলো আমরা স্ট্রাকচার ডেটাবেসের মধ্যে পাবো। কেমন? এতগুলো আমরা এনসিবিআই তে পাবো। একই রকম ভাবে ইবিআই তে যদি আমরা যাই, ইবিআই তে 6টা ডিফারেন্ট ডেটাবেস পাবো, 6টা কোর মলিকুলার ডেটাবেস। প্রথমটাই বললাম, আগে আমরা দেখেছি ইএমবিএল ব্যাংক, এটা ডিএনএ আরএনএ সিকোয়েন্স ডেটাবেস অ্যাকচুয়ালি বেশ। সুইস প্রট অ্যান্ড রিডান্ডেন্ট ইএমবিএল এরা কিন্তু প্রোটিন ডেটাবেস, যেমন। আর এমএসডিটা হচ্ছে প্রোটিন স্ট্রাকচার ডেটাবেস। ওখানে যেমন শুধু স্ট্রাকচার ডেটাবেস ছিল, এখানে এমএসডি হচ্ছে প্রোটিন স্ট্রাকচার ডেটাবেস। আর অনসেম্বলটা আমরা আগেই দেখেছিলাম, ওয়ান অফ দ্য মেন জিনোম ব্রাউজার। অনসেম্বলটা কিন্তু মেনলি ব্রাউজার। ওখানে যেমন আমাদের অন্ত্রে ছিল, এনসিবিআই তে যেমন অন্ত্রে এবং ব্লাস্ট, এই দুটো ইম্পর্টেন্ট। এই ইবিআই তে কাজ করতে গেলে অনসেম্বলটা মোস্ট ইম্পর্টেন্ট জিনোম ব্রাউজার, এটা দিয়ে তোমার কোয়ারি সিকোয়েন্সটাকে তুমি সার্চ করতে পারো। এবার আর কি না, আরেকটা হচ্ছে অ্যারে এক্সপ্রেস। অ্যারে এক্সপ্রেস হচ্ছে ওয়ান অফ দ্য টু মেইন ওয়ার্ল্ড ওয়াইড রিপোজিটরিজ ফর জিন এক্সপ্রেশন ডেটা। ঠিক আছে, এক্সপ্রেশনের ফলে কি কি হতে পারে, হ্যাঁ, বা এক্সপ্রেস সিকোয়েন্সটা কি হতে পারে, সেই সমস্তগুলো আমরা অ্যারে এক্সপ্রেসের মধ্যে পাবো। ঠিক আছে, এইবার আমাদের একটা জিনিস জানতে হবে, এটা শর্ট কোয়েশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে আসবে, সেটা হচ্ছে অ্যাক্সেশন নাম্বার। অ্যাক্সেশন নাম্বারের জায়গাটা একটু ভালো করে পড়ে রাখবে। ডিএনএ প্রোটিন সিকোয়েন্স যাই হোক না কেন, তার একটা পার্টিকুলার ইউনিক নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারটা 4 ডিজিটেরও হতে পারে বা 12 ডিজিটেরও হতে পারে, হ্যাঁ, নাম্বার এবং অ্যালফাবেটস মিশিয়ে হতে পারে, কেমন, কিন্তু এটা একটা আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ, এই নাম্বারটাকে বলা হচ্ছে অ্যাক্সেশন নাম্বার। এই অ্যাক্সেশন নাম্বার কতগুলো টাইপের হয় সেটা দেখাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে এনসিবিআই আরো কিছু নাম্বার অ্যাপ্লাই করে থাকে, যেমন হচ্ছে জিন ইনফরমেশন নাম্বার। প্রত্যেক কটা সিকোয়েন্স যা যা পাওয়া গেছে, একটাই পার্টিকুলার জিনেরই প্রত্যেক কটা সিকোয়েন্স যেমন যেমন পাওয়া গেছে, সেগুলোর একটা একটা করে নাম্বার দেওয়া হয়েছে। এখানে যেমন NM_000518.4, এই যে নাম্বারটা ধরো একটা বিটাগ্লোবিন জিনের ক্ষেত্রে দিয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে কি না, এই যে 0.4 মানে হচ্ছে তোমার এটা ভার্সন। suffix 4 on the accession number refers to the version। ঠিক আছে, আর এরকম ভাবে তোমার এই নাম্বারগুলো দেয়া হয়ে থাকে। এখানে দেখো বিভিন্ন ডেটাবেস তারা কিভাবে নাম্বারিং করে থাকে তার একটা হিসেব এখানে দেওয়া রয়েছে। সব মুখস্থ করার দরকার নেই, ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু দেখে রাখবে, এইগুলো থেকেই কোশ্চেন আসতে পারে। যেমন জিন ব্যাংক, বা ধরো এই প্রোটিন ইনফরমেশন রিসোর্সেস, এরা কেমন ভাবে দেয়, কেমন, হ্যাঁ, এই যে প্রথম এই যে তোমার এইগুলো রয়েছে 3 letters plus 5 digit জিন পেপ সিকোয়েন্স। এর এই জিন ব্যাংক যখন করছে তারা কি করছে না, 1 letter followed by 5 digits, এরকম ভাবে অ্যাক্সেশন নাম্বার করে থাকে। রেপ সিকোয়েন্স, এটা একটা খুব নতুন, একদম নতুন একটা প্রজেক্ট। রেপ সিকোয়েন্স, রেফারেন্স সিকোয়েন্স অ্যাকচুয়ালি। এরা কি করে না, 2 letters an underscore bar and 6 or more digits, কেমন, এই যে এনএম বলছে এখানে দেখো, এই যে এনএম ছিল, এনএম, এই যে এমটা স্ট্যান্ডস ফর এমআরএনএ। ঠিক আছে, এখানে যদি এনএম এর বদলে যদি এক্স থাকতো, এন এর বদলে যদি এক্স থাকতো, এক্সটা স্ট্যান্ডস ফর হচ্ছে তোমার নন এক্সপেরিমেন্টালি প্রুভড ডেটা, মানে এক্সপেরিমেন্টালি প্রুভড হয়নি ডেটাটা, কেমন। তো এরকম কিছু মার্কিং ওখানে থাকে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু পড়বে। রেপ সিকোয়েন্সের ক্ষেত্রে কি করা হচ্ছে না, এমআরএনএ রেকর্ডস এটা করা হচ্ছে, হ্যাঁ, আবার কি না 2 letters এনপি। ঠিক আছে, এখানে পি মানে হচ্ছে প্রোটিন। ঠিক আছে, তো এইরকম ভাবে এগুলো একটু মনে রাখবে, এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন করা হতে পারে, বা একটা পার্টিকুলার
অ্যাক্সেসর নাম্বার দিয়ে বলা হলো এটা কি প্রোটিনের অ্যাক্সেসর নাম্বার না কিসের অ্যাক্সেসর নাম্বার। তোমরা এনপি দেখলে বোঝা যাবে প্রোটিনের, এনএম দেখলে বোঝা যাবে এমআরএনএ, কেমন? বা ধরো এরকম একটা অ্যাক্সেসর নাম্বার দিয়ে বলা হলো যে সেটা জিন ব্যাংকের নাকি রেপ সিকোয়েন্সের। হ্যাঁ, তোমাদের সেটা বুঝতে হবে যে আন্ডারস্কোর নেই মানে রেপ সিকোয়েন্স নয়, কেমন? তো এরকম ভাবে একটু মাথা খাটিয়ে আনসারটা করতে হবে। আচ্ছা, এই রেপ সিকোয়েন্স প্রজেক্টের কথা বলছিলাম, এটা একদম রিসেন্ট প্রজেক্ট। এখানে কি হচ্ছে না, ওই যে প্রচুর প্রচুর তোমার একই জিনের কত হাজার হাজার সিকোয়েন্স বিভিন্ন সময় হয়ে এসছে, তার মধ্যে বেশ কিছু আবার ভুলভাল আছে। তা এই সিকোয়েন্স গুলোকে একটা পার্টিকুলার জিনের সঙ্গে করেসপন্ড করানো, কেমন? এই সেই কাজটা এখানে বলছে। The most important development in management of molecular sequence is rep sequence. The goal of rep sequence is to provide the best representative sequence for each normal means non-mutated transcript produced by gene, কেমন? And for each normal protein product. Non-mutated একটা ট্রান্সক্রিপ্ট সেটা কেমন হতে পারে এইটা তৈরি করার চেষ্টা হচ্ছে এই রেপ সিকোয়েন্স। রেপ সিকোয়েন্সটা তাহলে কিন্তু তোমার সফটওয়্যার দিয়ে হবে না, এখানে হিউম্যান ইন্টারফারেন্সের প্রয়োজন আছে। এই রেপ সিকোয়েন্স প্রজেক্টটা অ্যাকচুয়ালি ইনভলভড আছে প্রচুর সায়েন্টিস্ট যারা ম্যানুয়ালি কাজগুলো করছেন, এবং এনসিবিআই তে এই কাজটা চলছে। প্রত্যেক কটা তোমার এক্সপ্রেসড যে প্রোটিন নন মিউটেটেড তার ট্রান্সক্রিপ্ট কেমন হতে পারে সেইটাকে আর্কাইভ করার কাজটাই হচ্ছে এই রেপ সিকোয়েন্সের কাজ। এবং এদের এই অ্যাক্সেসর নাম্বারটা যথারীতি একটুখানি আলাদা। যেমন এই যে এনএম যেমন বলছিলাম, মায়োগ্লোবিনের 3খানা রয়েছে, ঠিক আছে, ইচ করেসপন্ডিং টু ডিস্টিংক্ট স্প্লাইস ভ্যারিয়েন্ট। ওই মায়োগ্লোবিন জিনটার বিভিন্ন জায়গায় স্প্লাইসিং হলে পর, অল্টারনেটিভ স্প্লাইসিংটা তোরা পড়েছিস, অল্টারনেটিভ স্প্লাইসিং হলে পর কি কি ধরনের ট্রান্সক্রিপ্ট হতে পারে তার যে হিসেবটা এই 3টে ওরা ভাগ করেছে, কেমন? তো এরকম ভাবে জিনিসটাকে স্ট্রিমলাইন করার চেষ্টা করেছে। ওই অত ডেটার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না এক্স্যাক্টলি সঠিক ডেটা কোনটা, তো সেটাকে এরা স্ট্রিমলাইন করার চেষ্টা করছে। দ্যাট ইজ রেপ সিকোয়েন্স প্রজেক্ট, কেমন? রেপ সিকোয়েন্স প্রজেক্ট নিয়ে একটা ছোট নোট লিখতে দেওয়া যেতে পারে, কেমন? এইরকম কোশ্চেন্স আসতে পারে। আর এইগুলো তোদের জাস্ট জানার জন্য আমি কিছু ওয়েবসাইটকে দিয়ে রেখেছি, যেমন এনসিবিআই এর ওয়েবসাইটটা ফ্রন্ট লুকটা কিরকম। এখন সার্চ করলে কোভিড-19 এমার্জেন্সির কথা লেখা থাকে, এটা একটা, এখানে সব পাবে, বা পাবমেড, ব্লাস্ট, বুকসেলফ এক্সেট্রা সব এখানে রয়েছে। আচ্ছা, এবার কি এই যে পাবমেডটা এরকম দেখতে, পাবমেড সার্চ করতে গেলে তোমার কি কোয়ারিজ তুমি এখানে হিউম্যান বিটা গ্লোবিন দিয়ে সার্চ করে দিতে পারো, বা আইজিজি মলিকিউল তুমি সার্চ করতে পারো, তোমার যেটা সুবিধে তুমি এখানে সার্চ করতে পারো। কোভিড-19 লিখেও সার্চ করতে পারো, যত পেপার আছে রিলেটেড সব এখানে চলে আসবে। বেশ, পাবমেড সেন্ট্রালে কি হচ্ছে না, এখানে ফুল টেক্সট আর আর্টিকেল গুলো সব বায়োমেডিক্যাল রিসার্চে যত ফুল টেক্সট আর্টিকেল সব এখানে তুমি পাবে। আর বুক সেলফে আমি বলেছিলাম অলমোস্ট 200 বুকস এখানে রয়েছে। এখান থেকে বই নিয়ে তোরা পড়াশোনা করতে পারিস, কোনো অসুবিধা নেই। ভালো ভালো বেশ কিছু বই রয়েছে। আচ্ছা, ব্লাস্টের সাইটটা এরকম, কেমন? ব্লাস্টের আবার ডিফারেন্ট ডিভিশনস রয়েছে, নিউক্লিওটাইড ব্লাস্ট, প্রোটিন ব্লাস্টের। দরকার নেই অত কিছু, এখানে তোমার এই সার্চের মধ্যে তুমি সিকোয়েন্স দিয়ে দিলে পরে ও অটোমেটিক দিয়ে দেবে যে ওটা প্রোটিন সিকোয়েন্স কি ডিএনএ সিকোয়েন্স, এবং ওটা কোন অর্গানিজমের সঙ্গে তার ম্যাচিং, সমস্ত অ্যালাইনমেন্ট গুলো এখানে তুমি পেয়ে যাবে। ওএমআইএম এর এই একটা ওয়েবসাইট, ওএমআইএম
মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের। আর ইবিআই বা ইএমবিএল তাদের ওয়েবসাইটটা এরকম দেখতে, সুইস প্রট, রিডান্ডেন্ট ইএমবিএল স্ট্রাকচার ডেটাবেস সমস্ত কিছু সব কিন্তু এখানে আছে। এই যে ইএমবিএল ইপিআই এগুলো সব কিন্তু এখানে তোমরা পাবে। প্রোটিন ইনফরমেশন রিসোর্সে প্রোটিন সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন, একটা পার্টিকুলার প্রোটিনের তুমি স্ট্রাকচার থেকে শুরু করে তার ফাংশন, কোথায় এক্সপ্রেসড হচ্ছে, এভরিথিং ইনফরমেশন তুমি এই প্রোটিন ইনফরমেশন রিসোর্সের মধ্যে পাবে। কেমন? ইউনিপ্রট এগেইন আর একটা প্রোটিন ইনফরমেশন। এখানে প্রোটিনের সিকোয়েন্স, যাবতীয় প্রোটিন রিলেটেড যাবতীয় ইনফরমেশন তুমি এখানে পাচ্ছ। আর স্ট্রাকচার ডেটাবেস মেইনলি এটা প্রোটিন ডেটা ব্যাংক বলে আমরা জানি। প্রোটিন ডেটা ব্যাংকটা স্পেসিফিক্যালি প্রোটিনের স্ট্রাকচার, মানে একটা প্রোটিনের নাম দিয়ে তুমি তার স্ট্রাকচার সার্চ করতে পারো, একটা প্রোটিনের সিকোয়েন্স দিয়ে তার স্ট্রাকচার ডিরাইভ করতে পারো। মানে রিলেটেড প্রোটিনের স্ট্রাকচার তোমাকে দিয়ে দেবে। যারা স্ট্রাকচারাল বায়োলজির কাজ বিশেষ করে করে, আননোন প্রোটিনের স্ট্রাকচার প্রেডিক্ট করে, তারা এই প্রোটিন ডেটা ব্যাংক থেকে রিলেটেড সিকোয়েন্সের স্ট্রাকচার গুলো ধার নেয়। রিলেটেড সিকোয়েন্সের স্ট্রাকচার গুলো কেমন কেমন হয় সেই ইনফরমেশন গুলো এখান থেকে নিয়ে ওই আননোন প্রোটিনের স্ট্রাকচারটা প্রেডিক্ট করার চেষ্টা করা হয়। মেইনলি এই ডেটা ব্যাংকটার ওইটাই ফাংশন। কেমন? আচ্ছা, এই এক্সপ্যাসিটা খুব ভালো একটা সিস্টেম। এটা তোমার ইবিআই এরই একটা পার্ট। তো সুইস বায়োইনফরমেটিক্স এর, তো এটাও খুব ভালো একটা সার্চ ইঞ্জিন বলতে পারো এক্সপ্যাসি। তো এই কয়েকটা দিয়ে রেখেছি জাস্ট তোদের মানে জানবার জন্য। এটা খুব বোরিং লাগলো তাই না? মানে খুব বোঝার কিছু নেই, শুধু ওইগুলো সম্বন্ধে একটু জানতে হবে। আমার মনে হয় পড়তে পড়তে একটু যদি ওয়েবসাইট গুলোতে যাস, ভিজিট করিস, মানে পড়বার সময়তে যদি একটু ওয়েবসাইটে ভিজিট করিস, তাহলে পরে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। মানে আদারওয়াইজ মনে হবে যে শুধুই বোরিং মুখস্থ করে যাচ্ছি। পড়তে পড়তে একটু ওয়েবসাইট গুলোতে যাস, মানে ওয়েবসাইট গুলো পরিচিত করার জন্যই ওখানে ওয়েবসাইট গুলো আমি দিয়ে রেখেছি। এখন সেগুলো সার্চ করলে হয়তো বেটার কনসেপ্ট তৈরি হতে পারে। কেমন? কিন্তু বায়োলজিক্যাল ডেটাবেসটা সেখানে কত রকমের ডেটাবেস আছে, কি ব্যাপার, একটু কনসেপ্ট না থাকলে পরে বায়োইনফরমেটিক্সে কাজগুলো করা মুশকিল। কেমন? এবং বায়োইনফরমেটিক্সটাই মোটামুটি ভাবে ভবিষ্যতের সায়েন্স বলতে পারিস। মানে ভবিষ্যতের যে কোনো ধরনের কাজ করতে গেলে এই বায়োইনফরমেটিক্স তোকে করতেই হবে। বায়োইনফরমেটিক্সকে বাইপাস করে যাওয়া খুব মুশকিল। কেমন? বল এবার কিছু প্রশ্ন? না স্যার। তাহলে আমি এই পাওয়ার পয়েন্টটা পাঠাচ্ছি, আর সেই সঙ্গে ওই তোমার পিডিএফ মেটেরিয়ালটাও পাঠাচ্ছি। কেমন? ওটা বইয়ের জাস্ট ওই চ্যাপ্টারটার কপি বলতে পারো, ওখান থেকে তোমরা ফার্দার রিডিং করার হলে পড়বে। ওর এক্সারসাইজের জায়গাটা একটু দেখিস, ওখান থেকে আমরা কোশ্চেন করতে পারি, বিশেষ করে এমসিকিউ পার্ট গুলো। কেমন? দোয়েল, শুনেছিস না ঘুমিয়ে পড়লি? হ্যাঁ স্যার। না না ঘুমোইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ, আমি তাহলে এখন রাখি নাকি? প্রথমের দিকে একটু সামারি করে বলবেন? আমি একটু দেরি হলো জয়েন করতে, প্রথমের দিকটা একটু সামারি করে। প্রথমের দিকটা মেইনলি যেটা বলছিলাম যে ওই বায়োইনফরমেটিক্স করতে গেলে আমাদের কি দরকার, না আমাদের ডেটা দরকার। তো বায়োলজিতে এ যাবৎ যত ডিএনএ সিকোয়েন্স, আরএনএ সিকোয়েন্স, প্রোটিন সিকোয়েন্স এইসবগুলো হয়েছে, এই সিকোয়েন্স গুলোকে আগে খুব ডিসক্রিট ওয়েতে বিভিন্ন দেশ বিভিন্ন তাদের লাইব্রেরিতে সিকোয়েন্স গুলো জমা রাখতো, কিন্তু তাতে কাজের কাজ কিছু হতো না, কারণ একই জিনের সিকোয়েন্স বারবার করে হতো। তা এই সমস্ত ডেটাগুলোকে এক জায়গায় করার জন্য তখন
তিনটে জায়গাতে মেন ডেটাবেস গুলো তৈরি হয়েছিল। একটা হচ্ছে তোমার ইবিআই, ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স, একটা হচ্ছে এনসিবিআই, ন্যাশনাল সেন্টার ফর বায়োইনফরমেটিক্স, আর একটা হচ্ছে ডিএনএ ডেটা ব্যাংক জাপান, ডিডিবিজে। কেমন? তাহলে এইগুলোতে তোমার মেইনলি ডেটাগুলো স্টোরড আছে। তাহলে এনসিবিআই এর হচ্ছে জিন ব্যাংক, আর ইবিআই এর ক্ষেত্রে ইএমবিএল, ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি, তার ব্যাংক। কেমন? আর ডিডিবিজে। এই কজনের মধ্যে, এই তিনটে জায়গার মধ্যে তোমার ডেটা শেয়ারিং হয় রেগুলারলি, এখনো হয়। এই ডেটা শেয়ারিং এর মাধ্যমে তাহলে কি হচ্ছে না, বায়োলজিক্যাল সমস্ত ডেটা, বিশেষ করে জিন সিকোয়েন্স ডেটা, প্রোটিন তার ফাংশনাল ডেটা এবং আরএনএ, এই বিশেষ করে এমআরএনএ ডেটা, এইগুলো সমস্ত স্টোর করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো তোমার এখান থেকে কারুর যদি মনে হয় যে আমি একটা পার্টিকুলার প্রোটিনের জিন সিকোয়েন্সটা দেখব, আমি সেটাকে এক্সপ্রেস করাবো, তাহলে পরে জিন সিকোয়েন্স ওই প্রোটিনটার নাম দিয়ে সার্চ করলে পরে ডেটাবেসে আমি ওই জিন সিকোয়েন্সটা পাবো। কেমন? এরকম ভাবে তাহলে মেনলি তোমার ওই বায়োলজিক্যাল ডেটাবেস থেকে সিকোয়েন্স রিট্রিভ করা যেতে পারে। আবার কেউ যদি একটা নতুন সিকোয়েন্স তৈরি করে, মানে নতুন সিকোয়েন্সে হয়তো নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করে বের করলো বা স্যাঙ্গার করে বার করলো, তাহলে সেইটাকে সে আপলোড করতে পারে। আপলোড করার জন্য কিছু মেথডস আছে, প্রসিডিওরস আছে, সেগুলো ফলো করলে আপলোড করা যেতে পারে। ঠিক আছে? তাহলে এইভাবে মোটামুটি ভাবে বায়োলজিক্যাল ডেটাবেস থেকে ইনফরমেশন আদান প্রদান হয়ে থাকে। কেমন? আর তোমার বায়োলজিক্যাল ডেটাবেসের বিভিন্ন ডিভিশনস আছে, ওই ডিভিশনস গুলো পাওয়ার পয়েন্টে দেওয়া আছে, ওগুলো একটু দেখবে। আর এখানে যেটা মেজর ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ, ওই জায়গাটা একটু পড়তে হবে। এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ মানে হচ্ছে যে জিনগুলো এক্সপ্রেশন হচ্ছে, এক্সপ্রেশন হওয়া মানে হচ্ছে এমআরএনএ তৈরি হওয়া, ওই এমআরএনএ থেকে সিডিএনএ তৈরি হওয়া। এই সিডিএনএ এর যখন কমপ্লিট সিকোয়েন্স হচ্ছে তখন সেটা সিডিএনএ লাইব্রেরিতে যাচ্ছে। কেমন? কিন্তু যখন ইনকমপ্লিট বা পার্সিয়াল সিকোয়েন্সিং হচ্ছে, সেই পার্সিয়াল সিকোয়েন্স গুলোকে বলা হচ্ছে এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগ। ঠিক আছে? এই এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগ বিভিন্ন জিনের মানে মোর দ্যান ওয়ান হয়েছে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে হিউম্যান বিটা গ্লোবিন জিনটাই আমরা যদি সার্চ করি, তাহলে তার এগেইনস্টে আমরা এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ পাবো 2364 সামথিং। ঠিক আছে? তাহলে এতগুলো এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ রয়েছে, মানে কি না ওই হিউম্যান বিটা গ্লোবিন জিনের স্প্লাইস ভ্যারিয়েন্টস রয়েছে। ঠিক আছে? স্প্লাইস ভ্যারিয়েন্টস গুলো কি কি না, ধরো তিনটে স্প্লাইস ভ্যারিয়েন্ট আমরা অলরেডি জানি, তাহলে ওই তিনটে স্প্লাইস ভ্যারিয়েন্টের রেসপেক্টিভ এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ হয়েছে। ঠিক আছে? আর কি হতে পারে না, বেশ কিছু এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ হয়েছিল সিডিএনএ লাইব্রেরি তৈরি হওয়ার আগে, সেগুলোর মধ্যে কিছু রিডান্ডেন্ট আছে, মানে রিপিটেশন হয়েছে। কেমন? কিছু ভুল আছে তার মধ্যে। এই সমস্ত গুলো নিয়ে দেখা গেছে যে 20,300 মতন হিউম্যান মানে জিন আছে, হিউম্যান প্রোটিন কোডিং জিন রয়েছে, কিন্তু তার যখন ইউনিজিন প্রজেক্টে, ইউনিজিন মানে একটা জিনের রেসপেক্টে যতগুলো এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ আছে সেগুলোকে এক জায়গায় করা, তাহলে কি হবে আমরা ইউনিজিন ক্লাস্টার পাবো 20,300টা, সেহেতু কোডিং প্রোটিন 20,300টা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ক্লাস্টার, ইউনিজিন ক্লাস্টার পাচ্ছি 1,30,000টা। ঠিক আছে? তাহলে এই ভেরিয়েশনটা কেন? এই ভেরিয়েশনের জন্য ওখানে কারণগুলো এরকম বলা রয়েছে। বেশ কিছু সিকোয়েন্স ট্যাগ আগে তৈরি হয়েছিল যেগুলো কোনো হয়তো কিছু রিডান্ডেন্ট, কিছু স্প্লাইস ভ্যারিয়েন্ট, একটা জিনের স্প্লাইস ভ্যারিয়েন্ট তার কিছু এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ ফলে সেগুলো ক্লাস্টারিং আলাদা ভাবে ক্লাস ফর্ম করেছে। কেমন? তো এরকম কিছু কারণ এর জন্য ওরকম মানে যতগুলো কোডিং জিন রয়েছে, প্রোটিন কোডিং জিন, তার থেকে অনেক বেশি ইউনিজিন ক্লাস্টার পাওয়া যায়। তো এই সমস্ত গুলোকে করার জন্য কোয়ালিফাই করে পুরো সিস্টেমটাকে স্ট্রিমলাইন করার জন্য কি করা হচ্ছে বর্তমানে সিকোয়েন্স
বা quickly রেফারেন্স spin the সিকোয়েন্স pen back প্রত্যেকটা into place. যে কাজ চলছে সেখানে And there you have it. একটা পার্টিকুলার জিনের Be sure to friend us রেসপেক্টে up over at Dig. সিকোয়েন্স গুলোকে এক জায়গায় করার চেষ্টা করা হচ্ছে। কেমন? এটা মোটামুটি ভাবে ইনফরমেশন ওখানে রয়েছে। তো একটু পড়ে দেখিস পাওয়ার পয়েন্ট এবং মেটেরিয়ালটা, তাহলে বাকিটা আমার মনে হয় বুঝতে পারবি। ঠিক আছে। ঠিক আছে, বেশ। এই ভিক্টর, তোর ওইটা আমাকে মনে করাস একটু। আচ্ছা ঠিক আছে স্যার। হুম। রাখছি তাহলে, কেমন? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার।